আলোকতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট তার পার্ট 2। আগের ভিডিওতে আমরা আলোকতড়িৎ ক্রিয়া সংক্রান্ত ব্যাপারগুলো আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম আলোকতড়িৎ ক্রিয়া কি, যে একটা ধাতব পাতের ওপর যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা হয় তাহলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। সেই ঘটনাটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোকতড়িৎ ক্রিয়া। এক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনগুলোকে ফটো ইলেকট্রন বলে এবং যে কারেন্টটা পাওয়া যায় সেই কারেন্টটাকে বলা হয় ফটো কারেন্ট। তারপর আলোকতড়িৎ ক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল। তারপর তোমার সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব, এগুলো আলোচনা হয়েছিল। সবার শেষে যেটা হয়েছিল, যেটা সমস্যা সৃষ্টি কথা বলেছিলাম, যে আলোকতড়িৎ ক্রিয়ার যে ঘটনাগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোকে কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। এটা ছিল আমাদের মেন সমস্যা, মানে মেন চিন্তার বিষয়। কি বলেছিলাম, যে আলোকে যদি আমরা তরঙ্গ হিসেবে ধরে নিই, ব্যাখ্যা করা হয়েছিল, আলোকে যদি আমি একটা তরঙ্গ হিসেবে ধরে নিই তাহলে যে ব্যাখ্যাটা আমি পাচ্ছি সেটা আলোকতড়িৎ ক্রিয়ার এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সঙ্গে মিলছে না। দেখো, এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ, সুতরাং সেটাকে তুমি ইগনোর করতে পারো না। আবার তরঙ্গ তত্ত্ব যেটা ওয়েভ থিওরি, সেটা দীর্ঘদিন ধরে প্রচলিত, মানে আলো তরঙ্গ সেটা আমরা বহুদিন থেকে জানি, তোমাদেরকেও ছোটোবেলা থেকে পড়ানো হচ্ছে। এবং অলরেডি তোমরা এটাও জেনে গেছো যে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো যদি তরঙ্গ না হয় তাহলে আলো কি? সব থেকে বড় ব্যাপার, এতদিন ধরে আমরা আলোকে তাহলে তরঙ্গ হিসেবে জানলাম কেন? বুঝতে পারছো, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে, বোঝাই ভুল হচ্ছে। কারণ আলো যদি তরঙ্গ না হয় তাহলে এতদিন ধরে নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢোকানো হতো না যে আলো একটা তরঙ্গ, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইত্যাদি ব্যাপারগুলো হতো না নিশ্চয়ই। তাহলে আবার একটা সমস্যা, যে আলোকে যদি আবার তরঙ্গ ধরছি তাহলে আমাদের আলোকতড়িৎ ক্রিয়ার ঘটনাগুলো একদমই ব্যাখ্যা করা যাচ্ছে না। আবার আলোকতড়িৎ ক্রিয়ার ঘটনাগুলো সবগুলোই আমি চোখে দেখতে পাচ্ছি, তাহলে কোথাও একটা সমস্যা হচ্ছে, যেটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। বেশ, আজকে নতুন আলোচনা শুরু করি। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যে আলোকতড়িৎ ক্রিয়া আবিষ্কৃত হয়েছে, আলোকতড়িৎ ক্রিয়ার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আলোকতড়িৎ ক্রিয়ার বিভিন্ন সূত্র বা বৈশিষ্ট্য দেওয়া হয়ে গেছে, কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, মোটামুটি ওই সময়েই, সমসাময়িক সময়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা তত্ত্ব দিলেন, যেটাকে বলা হয় কোয়ান্টাম থিওরি অফ ম্যাক্স প্ল্যাঙ্ক, অর্থাৎ প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি সেটা বলার আগে তোমাকে বলে রাখি, প্ল্যাঙ্ক এই যে কোয়ান্টাম তত্ত্বটা দিলেন, এই তত্ত্বটা কিন্তু ফিজিক্সের মূল ধারাটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল। মানে ফিজিক্সটা তুমি বলতে পারো এরপর থেকে আবার নতুন করে মানুষ ভাবতে বাধ্য হলো। কি ছিল সেই কোয়ান্টাম থিওরিতে? কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্ক নাম নিশ্চয়ই শুনেছ, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। মানে একদিন পর্যন্ত এই যে ধারণাটা ম্যাক্স প্ল্যাঙ্ক দিলেন সেটা সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না, সম্পূর্ণ একটা নতুন ধরনের কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা বিজ্ঞানের ওই যেটা বললাম প্রচলিত ধারাটাকে সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছিল, এরকম একটা থিওরি। কি বললেন ম্যাক্স প্ল্যাঙ্ক? মোটামুটি তাও সালটা বলছি, খুব বেশি দিনের ঘটনা নয়, 1902 সালে উনি বললেন যে যে কোনো বস্তু, এনি অবজেক্ট, সেই বস্তু থেকে যদি শক্তি বিকিরিত হয়, ইফ দ্য এনার্জি ইজ রেডিয়েটেড ফ্রম অ্যান অবজেক্ট, যে কোনো বস্তু থেকে যখন শক্তি বিকিরিত হয়, সেই শক্তির বিকিরণ হয় অ্যাজ প্যাকেট অফ পার্টিকেল, মানে একটা প্যাকেট কণা। এইভাবে মনে করো এটা হচ্ছে একটা সোর্স অফ এনার্জি। এবার মনে করো এখান থেকে মনে করো শক্তি বেরোবে। উনি বললেন না, এরকম তরঙ্গের আকারে নয়, শক্তিটা বেরোবে এক প্যাকেট কণা, দু প্যাকেট কণা, তিন প্যাকেট কণা, এই কণার আকারে শক্তিটা কোনো বস্তু থেকে নির্গত হবে। ঠিক আছে, মানে সবসময় কণা, পার্টিকেল, এই পার্টিকেল, সাম পার্টিকেল, আ প্যাকেট অফ পার্টিকেলস, এইভাবে কোনো বস্তু থেকে শক্তি নির্গত হয়। এবং এর ক্ষেত্রে উনি বলেও দিলেন যে প্রতিটা কণার শক্তি ই
মাস্ট বি প্রপোর্শনাল টু নিউ। নিউটা কি? কম্পাঙ্ক। তাহলে মূল কথা কি হলো? মূল কথা হলো যে কোনো বস্তু থেকে শক্তি বিকিরণ হয় কণার আকারে, এবং সেই কণার শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। এখান থেকে উনি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করলেন। তাহলে E ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু নিউ স্মল h, এবং সেই স্মল এইচটা তার নাম অনুসারে নাম দেওয়া হলো, এটাকে বলা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত ওগুলো আবার পরে আমরা ডিটেলস পড়ব। তাহলে মূল কথা হচ্ছে যে কোনো বস্তু থেকে নির্গত শক্তি ছোট ছোট প্যাকেট বা কোয়ান্টার আকারে নির্গত হয়। এই যে ছোট ছোট প্যাকেট বলছি, প্যাকেট অফ পার্টিকলস, এই প্যাকেটগুলোকে বলা হচ্ছে কোয়ান্টা, সেই জন্য এটাকে বলা হয় কোয়ান্টাম থিওরি। এবং সেই প্যাকেটের বিকিরণের কম্পাঙ্ক কম্পাঙ্কের সমানুপাতিক। সেখান থেকে একটা নতুন কনস্ট্যান্ট পেলাম, অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক, ওটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এরপর এই যে কোয়ান্টাম থিওরি যেই দেওয়া হয়ে গেল, আমি তো বললাম বিজ্ঞান ফিজিক্স লেখা নতুন করে শুরু হলো। এই থিওরিটা বিজ্ঞানী আইনস্টাইনের নাম নিশ্চয়ই শুনেছ, বিখ্যাত বিজ্ঞানী, তিনি এই সূত্রটাকে ব্যবহার করলেন। এই সূত্রটা কিভাবে কি হলো? বলা হলো যে তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে, আচ্ছা একটু এক্সটেন্ড করে দিই সূত্রটাকে আরেকটু এক্সটেন্ড করলে এরকম হয়, যখন তড়িৎচুম্বকীয় বিকিরণের কথা বলবো, এটা তো যে কোনো বস্তুর জন্য বললাম, যে কোনো বস্তু থেকে শক্তি কোয়ান্টার আকারে নির্গত হয়। যখন আমি তড়িৎচুম্বকীয় বিকিরণের কথা বলবো, সাপোজ দেয়ার ইজ আ সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেখান থেকে যখন তাহলে শক্তিটা বেরোবে, সেটাও নিশ্চয়ই কোয়ান্টার আকারে বেরোবে। এবং সেক্ষেত্রে ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় বিকিরণের কথা যদি বলি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে সেক্ষেত্রে ওই কণাগুলোকে বলা হচ্ছে, একটা বিশেষ নাম দেওয়া হলো, এবং নাম দেওয়া হলো ফোটন। তুমি একটা জিনিস তাহলে কি পেলে দেখো, ওটা নয় বুঝলাম, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা বুঝলাম। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাইছি, উনি তো বলেছিলেন যে কোনো বস্তু থেকে নির্গত শক্তি, তাহলে যেটা সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটাও তো একটা বস্তু, সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছে। তাহলে তোমার কি কনসেপ্ট হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছিলাম তো আলোটাকে, তাহলে ওয়েভের আকারে নির্গত হয় আমি জানতাম, কিন্তু ওটা যদি আমি ধরে নিই তাহলে আমি বলতে পারি এটা যদি একটা সোর্স অফ লাইট হয়, আমাদের কনসেপ্ট ছিল যে আলোটা এইভাবে এগোয়, তাই তো? উনি কি বলে দিলেন ওনার থিওরি অনুসারে, না আলোটা ওইভাবে বেরোয় না, আলোটা কিভাবে বেরোয়, কণা সাম প্যাকেট অফ পার্টিকেলস এইভাবে বেরোয়। এবং এই যে প্যাকেট অফ পার্টিকেল বা কোয়ান্টা, সেটারই নাম দেওয়া হলো ফোটন। তুমি এবার ভাবো যে এতদিন পর্যন্ত তোমার ধারণা ছিল দিস ইজ লাইট, কিন্তু এরপর থেকে তোমার কনসেপ্ট হলো দিস ইজ লাইট। এখন প্রশ্ন তাহলে কোনটা ঠিক, এইটা ঠিক না এইটা ঠিক? এখন এইটা যদি তুমি ভুল বলো, যে ওয়েভ ইজ লাইট ইজ নট আ ওয়েভ, তাহলেও কিন্তু সমস্যা আছে। লাইটকে যদি ওয়েভের মতো না ধরে নাও, তাহলে আমি তো লাইট ওয়েভ ধরে প্রতিফলন প্রতিসরণ এই ঘটনাগুলো করে ফেলেছি। তাহলে লাইট যদি ওয়েভ না হয়, তাহলে লাইটের প্রতিফলন প্রতিসরণ সব ভুল, আমরা ভুল করেছি। আবার যদি লাইট যদি তুমি ওয়েভটাকে ঠিক ধরে নাও, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টাল অবজারভেশন, সেটা আবার ভুল হয়ে যাচ্ছে। তাহলে আলো তরঙ্গ না তরঙ্গ নয়, এটা একটা প্রশ্ন। আবার যখন তোমার কোয়ান্টাম থিওরি চলে এলো, আমি জানতে পারলাম লাইট ইজ আ ওয়েভ, লাইট ইজ আ পার্টিকেল, তাই তো? লাইট কোনো একটা সোর্স থেকে পার্টিকেলের আকারে নির্গত হয়। তো লাইটকে যখন পার্টিকেল ধরে নিচ্ছি, আমার কি হলো, ফটো ইলেকট্রিক এফেক্টটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু লাইটকে যদি পার্টিকেল ধরে নিতে, এই যে বললাম, তাহলে সেক্ষেত্রে প্রতিফলন প্রতিসরণগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন মানুষ একটা অদ্ভুত ডিলেমা, মানে চিন্তাধারার মধ্যে চলে এলো, তাহলে লাইট কি? লাইট কি ওয়েভ না লাইট পার্টিকেল? আবার বলছি গোটা ব্যাপারটা, যে আমার ধারণা ছিল লাইট হচ্ছে কি একটা ওয়েভ, এবং লাইট হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এবং এটা ধরেই আমরা আলোর প্রতিফলন প্রতিসরণ এই ঘটনাগুলো পড়ে ফেলেছি, আমাদের মাথাতে ঢুকে আছে লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা আবিষ্কার হলো, যেটা মাথার সব চিন্তা ভাবনাগুলোকে গুলিয়ে দিল। কি করলো, যে ফটো ইলেকট্রিক এফেক্ট যখন আবিষ্কার হলো, দেখা গেল যে লাইটকে যদি ওয়েভ ধরি, তাহলে এই ফটো ইলেকট্রিক এফেক্টের
আমরা ব্যাখ্যা করতে পারছি না, তাহলে সেখান থেকে আমাকে ধরে নিতে হচ্ছে তাহলে নিশ্চয়ই লাইট ওয়েভ নয়। এবং পরবর্তীকালে যখন ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টামের তত্ত্ব, কোয়ান্টাম থিওরিটা দিলেন, তখন আবার দেখা গেল সেটা যখন আমি অ্যাপ্লাই করছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে, তার মানে আমি বলতে পারি যে সোর্স অফ লাইট থেকে যে লাইটটা বেরিয়ে আসছে সেটা কণার আকারে বেরিয়েছে, সাম প্যাকেট অফ পার্টিকেলস এইভাবে নির্গত হচ্ছে, তাই না? তাহলে আমাকে ধরে নিতে হচ্ছে লাইট ইজ পার্টিকেল। এবার যখন লাইট ইজ পার্টিকেল ধরে নিচ্ছি তখন আমার ফটো ইলেকট্রিক এফেক্টটা ব্যাখ্যা করা যাচ্ছে, কিন্তু আলোর অন্যান্য ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছে না। মানে প্রতিফলন প্রতিসরণ যেগুলো বেসিক ঘটনা সেইগুলো কিন্তু আবার পার্টিকেল থিওরি ব্যাখ্যা করতে পারে না। আমি এটাকে পার্টিকেল থিওরি বলছি, যে ইলেকট্রোম্যাগনেটিক সোর্স থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা নির্গত হবে দ্যাট উইল বি এমিটেড ইন ফর্ম অফ সাম প্যাকেট অফ পার্টিকেলস, দ্যাট ইজ কল্ড পার্টিকেল থিওরি। তাহলে সেই পার্টিকেল থিওরিটাকে যখন আমি প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি তখন আবার সেইগুলোকে ব্যাখ্যা করতে পারছে না। এবার তুমি একটা জিনিস ভাবো, প্রতিফলনও ঠিক, প্রতিসরণও ঠিক, আলোক তড়িৎ ক্রিয়াও ঠিক, কিন্তু লাইটের নেচারটা হয়ে যাচ্ছে দু ধরনের। সেই জন্য দেখবে চ্যাপ্টারের প্রথমেই নাম দেওয়া হয়েছে দ্বৈত সত্তা। হেডিংটা এবার ভালো করে খেয়াল করবে, দ্বৈত সত্তা মানে দুই ধরনের নেচারই কিন্তু লাইটের আছে। যখন আমি প্রতিফলন বা প্রতিসরণ ভাবছি তখন আমি ওয়েভ থিওরিটাকে কনসিডার করছি, ওয়েভ নেচারটাকে কনসিডার করছি। আবার যখন আলোক তড়িৎ ক্রিয়া আরো অনেক পরবর্তীকালে ঘটনা আবিষ্কার হয়েছে, যেটা ক্ষেত্রে ওয়েভ থিওরি ধরলে ভুল হয়ে যাচ্ছে, পার্টিকেল থিওরি ধরলে ভুল ঠিক হচ্ছে। তার মানে আলোর দুই ধরনের নেচার আছে। কিন্তু এবার কিছু কিছু বিজ্ঞানী এবার নাক ছিটকাতে লাগলেন, বলছে আপনারা বলছেন আলো তরঙ্গ, আবার বলছেন আলো কণা, সেটা কি গ্রহণযোগ্য? হয় একটাকেই ধরতে হবে, একটা লোকের দু রকম এই রকমের আচরণ তো মেনে নেওয়া যায় না। হয় আপনারা বলুন আলো তরঙ্গ অথবা বলুন আলো কণা। তখনই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেল এবং বিজ্ঞানীদের মধ্যে অদ্ভুত একটা সমস্যার সৃষ্টি হলো। এই ঘটনাটাকে আর কেউ ব্যাখ্যা করতে পারছিলেন না, কি ঘটনা ঘটছে, একবার আলোকে তরঙ্গ ধরছি একবার কণা ধরছি, ফিজিক্সে তো এরকম চলতে পারে না, আমাকে যে কোনো একটা নির্দিষ্ট নিয়ম নিতে হবে। যখন আমার ইচ্ছা হলো আমি তরঙ্গ ধরলাম, যখন আমার ইচ্ছা হলো আমি কণা ধরলাম, এটা আমি করতে পারি না। ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা কি হবে সেই আলোচনাটা আপাতত রাখলাম। এখন ফোটন নিয়ে একটু আলোচনা করা যাক, আমি ওটা পরে আসছি, যে কিভাবে গোটা ব্যাপারটার সমস্যাটার সমাধান হলো সেটা আমরা পরে আসছি। তার মানে একটা ব্যাপার নিশ্চিত যে আলো যে তরঙ্গ এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, মানে আমরা এতদিন ধরে ভুল পড়িনি। ঠিক, তাহলে আলো তরঙ্গ সেটারও অনেক বেস আছে, আবার আলো তরঙ্গ নয় সেটারও অনেক বেস আছে। কিভাবে মেলানো হচ্ছে পরে আসছি, আপাতত ফোটন নিয়ে একটু আলোচনা করা যাক। কি বলা হলো, ফোটন কি? ফোটন হচ্ছে কোয়ান্টা অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ছোট করে বলতে গেলে ইট ইজ দ্য কোয়ান্টা অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণের কোয়ান্টাকে ফোটন বলা হয়। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে এই কোয়ান্টাকে বলা হচ্ছে ফোটন। তাহলে ফোটনের কি ধরনের নেচার আছে, পরীক্ষায় খুব প্রশ্ন, কমন প্রশ্ন, যে ফোটনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তো বলে রাখি ফোটনের কিছু অদ্ভুত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম কথা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে রেস্ট মাস জিরো। কি বলে রেস্ট মাস, আবার ব্যাপারটা কি? মাস তো আমরা জানি, রেস্ট মাস ফোটনের ক্ষেত্রে জিরো, এটা কিন্তু এমসিকিউ থাকে। রেস্ট মাস এটাকে m0 লেখা হয়। আচ্ছা রেস্ট মাস ব্যাপারটা কি একটু বলে দিই, যে আমরা এই ধরনের ধারণা বুঝতে অভ্যস্ত যে একটা বস্তুর ভর পরিবর্তনশীল নয়। একটা বস্তুকে যদি আমি এখানে যা ভর নেব সেটা যা হবে, আমি যদি সেটাকে অন্য গ্রহে নিয়ে যাই সেটাও তাই হবে, স্পেসে নিয়ে গেলেও তাই হবে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। একটা বস্তুর ভর কিন্তু পরিবর্তনশীল। তুমি বলবে তাই আবার হয় নাকি? আমি বলছি বস্তুর ভর পরিবর্তনশীল, এবং বস্তুর ভর প্রকৃতপক্ষে এই ধরনের একটা সম্পর্ক মেনে চলে, m equal to m0 root over divided by root over 1 minus v square by c square। এই রকমের একটা সম্পর্ক যে কোনো বস্তুর ভর মেনে চলে। আচ্ছা এই সূত্রটা কি বলছে একটু ভালো করে বুঝতে হবে, একটু রিলেটিভিটি পার্ট আছে। আচ্ছা এটা একটু ভালো করে বুঝে নেবে। এই যে বস্তুর ভর বলছি তার মধ্যে আমার একটা m0 ঢুকে আছে, এই m0টাকে বলা হয় রেস্ট মাস। এই ফর্মুলায় m0টাকে বলা হচ্ছে রেস্ট মাস বা স্থির ভর। ব্যাপারটা কিরকম, মানে বলতে চাইছে, এই সূত্রটাকে ভালো করে বুঝি। এই সূত্রটা কি বলছে, যে একটা বস্তু যদি v বেগে গতিশীল হয় তাহলে বস্তুটার ভর এই ধরনের সম্পর্ক মেনে চলে, যেখানে m0টা হচ্ছে রেস্ট মাস অথবা স্থির অবস্থায় মাস। মানে তুমি একটা জিনিস ভাবো, একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় আছে, সাপোজ এর মাস হয়ে গেল m0,
এইবার বস্তুটা ওই একই বস্তু ভি বেগে গতিশীল হচ্ছে। ভি বেগে যখন গতিশীল হবে তখন কণাটার ভর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কোন সম্পর্ক অনুসারে? এই সম্পর্ক অনুসারে। এই গতিশীল অবস্থায় বস্তুটার ভর হচ্ছে m। আচ্ছা, এখানে সিটা কি? সিটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ। তুমি বলবে এটা তো আমাদের কোনোদিন পড়ানো হয়নি, আমাদের তো চিরকাল বলা হয়েছে যে বস্তুর ভর স্থির, বস্তু গতিশীল হলে ভর পরিবর্তনশীল হয়, এই সম্পর্কে কোনো ধারণা তো ছিল না। আমরা তো সবসময় পড়ে এসেছি যে চাঁদে গেলেও বস্তুর ভর অপরিবর্তিত থাকে। হ্যাঁ, তোমরা কিছু ভুল পড়োনি, ওই একই রকম বলছি, আমাদের বুঝতে ভুল। তোমাদের যেটুকু দেওয়া হয়েছিল ছোট করে জিনিসটাকে তোমাকে জ্ঞানটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কারণ এই সূত্রটা তোমাদের বললে তখন তুমি বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে সূত্রটা এখন যেহেতু বড় হয়েছে তাহলে শিখে ফেলি কি বলছে। তাহলে আমি পেলাম কি, একটা বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে এই ধরনের একটা সূত্র মেনে চলে, তাই তো? তার মানে আমি এবার যদি দেখি যে ভি এর মান যদি কম হয়, যেটা ইন জেনারেল ভি ইজ লেস দেন সি, কারণ সি এর মান হচ্ছে 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তোমাদের কাছে নতুন নয়। তাহলে ইন জেনারেল আমরা যে বেগে গতিশীল হই 10 কিলোমিটার পার সেকেন্ড, বা তুমি যদি বলো যে আমরা গাড়িতে যখন যাই গাড়ি ম্যাক্সিমাম ধরে নিলাম 100 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 100 কিলোমিটার পার ঘন্টা, অ্যাকচুয়ালি 100 কিলোমিটার পার ঘন্টা যেগুলো গাড়ি যায় বা ট্রেন যায়, আমি ধরে নিলাম 120 কিলোমিটার পার ঘন্টা, বা আমি ম্যাক্সিমাম ধরে নিলাম 180 কিলোমিটার পার ঘন্টা। তুমি একটু ভালো করে ক্যালকুলেশন করো, 180 কিলোমিটার পার ঘন্টা এটাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তুমি জানো এটা 5-18 দিয়ে গুণ করতে হয়, তার মানে কি এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তুমি জিনিসটা ভাবো যে একটা ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, সেটা অনেক ম্যাক্সিমাম ভেলোসিটি, কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি কত আসছে? মাত্র 50 মিটার পার সেকেন্ড। আলোর বেগ কত? 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে আমি বলতে পারি আমরা আমাদের জানা যে সমস্ত বেগগুলো আছে, যে সমস্ত কণাগুলো আছে, যেটা ভাবি আমি খুব বেগে যাচ্ছে, তার ভেলোসিটিটা আলোর বেগের থেকে অনেক কম। এবার যদি আমার ভি যদি লেস দেন সি হয়, তাহলে এই টার্মটাকে জিরো বলতে পারি। এই টার্মটা জিরো হলে কি হচ্ছে দেখো তো, এই টার্মটা জিরো হলে হয়ে যাচ্ছে m ইকুয়াল টু m0। তোমাদেরকে এইটাই শেখানো হয়েছে, খালি জিনিসটা বলে দেওয়া হয়নি এতটা ডিটেলস। আজকে তোমরা ডিটেলসটা জেনে রাখো যে m ইকুয়াল টু দিস ফর্মুলা, ঠিক আছে, কিন্তু আমরা যদি বাস্তবের কথা ভাবি, বাস্তবে ভি এর মান সি এর থেকে অনেক অনেক কম, এবং যখনই অনেকটাই কম 50 মিটার পার সেকেন্ড, যেটা 180 কিলোমিটার পার ঘন্টা, সেটা মেজার করলাম, তাহলে 360 কিলোমিটার পার ঘন্টা যদি বলি, যেগুলো বুলেট ট্রেন, সেটারও ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, মানে 10⁻², সেটা আলোর বেগের থেকে অনেক কম। তাহলে সেটার কথা যদি ভাবি, তাহলে ভি ইজ লেস দেন সি। এবার এই জিনিসটা যখন আমি এই ফর্মুলায় ব্যবহার করছি, আমি কি পাচ্ছি? m ইজ অলমোস্ট ইকুয়াল টু m0। তার মানে কি, আমরা যেটা পড়েছি ভুল পড়িনি, আমরা কম পড়েছি কিন্তু জিনিসটা ঠিক পড়েছি। তাহলে বস্তুর ভর পরিবর্তনশীল নয়, আমি সেটাই রেজাল্ট পেলাম, কিন্তু বাস্তবে এই জিনিসটা মনে রেখো। এবার যেটা হচ্ছে, যদি ভি ইজ অলমোস্ট ইকুয়াল টু সি হয়ে যায়, ঠিক আছে, মনে করো এটা হয়ে গেল 0.9 সি, 0.9 সি, তখন দেখো m এর কিন্তু মান পরিবর্তনশীল হয়ে যাবে, m ইকুয়াল টু আর m0 হবে না। এবং যদি v ইকুয়াল টু সি হয়ে যায়, কি পাচ্ছি দেখো, v ইকুয়াল টু সি বসালে কি আসবে? m এর মান ইনফিনিটি, মানে একটা বস্তুর ভর অসীম হয়ে যাবে। একটা বস্তুর ভর অসীম হতে পারে? কখনোই নয়। কেন হতে পারে না? কারণ একটা বস্তুর বেগ সাধারণত আলোর বেগের সমান হতে পারে না, একটা বস্তু কখনোই আলোর বেগে গতিশীল হতে পারবে না, ঠিক আছে, যদিও কৃত্রিমভাবে কিন্তু আলোর বেগের কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে, বাট ইট ইজ নট পসিবল ফর এ পার্টিকেল টু গেট ইটস ভেলোসিটি গ্রেটার দেন সি। আলোর বেগের বেশি বেগ কিন্তু হয় না, এটা আমাদের ধারণা। যদি হয় তাহলে বস্তুর ভর তো নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা ইম্পসিবল। যাই হোক, তাহলে আমি একটা জিনিস পেলাম যে রেস্ট মাস, অর্থাৎ বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে। অনেক বেশি কথা বলে দিলাম, এত সব জানার দরকার নেই। মূল কথা হচ্ছে রেস্ট মাস অফ ফোটন ইজ 0, ফোটনের স্থির ভর হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটা পরীক্ষাতেও খুব আসে। 2 নম্বর, শূন্য মাধ্যমে ফোটনের বেগ, ওই যেটা বললাম 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমাদের জানা কথা, দেখো নতুন কিছু নয়, এই কথাটা কিন্তু তুমি জানতে যে c ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা, 3 নম্বর, ফোটনের কিন্তু ভর বেগ আছে। তুমি বলবে তাই আবার হয় নাকি?
ফোটনের ভরবেগ হচ্ছে এইচ নিউ বাই সি। জিনিসটা খুব ভালো করে খেয়াল করে রাখো, বস্তুর রেস্ট মাস জিরো বলছি, মানে স্থির অবস্থায় ভর, সবসময় জিরো নয়, স্থির অবস্থায় ভর, সুতরাং তার মোমেন্টাম থাকতেই পারে, এবং মোমেন্টামের ফর্মুলাটা খেয়াল রাখবে, এটা দিয়ে কিন্তু অঙ্ক থাকে। হয়েছে? তাহলে তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল, রেস্ট মাস জিরো, আলোর বেগে চলে বা বলতে পারি তো আলোরই কণা, তাহলে এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ভ্যাকুয়াম। আর 3 নম্বর কি বললাম, ভরবেগ হচ্ছে এইচ নিউ বাই সি। আচ্ছা, তো আর ইম্পর্টেন্ট ওইটাও ঢুকিয়ে দাও, ই ইকুয়াল টু এইচ নিউ, এটাও কিন্তু পরীক্ষার খুব কমন প্রশ্ন অঙ্ক দেওয়ার জন্য। আচ্ছা, 5 নম্বর আরেকটা বলে দিই, এটা কিন্তু নিস্তড়িত, মানে এর কিন্তু কোনো চার্জ হয় না। তাহলে এই গেল তোমার ফোটনের বৈশিষ্ট্য, এবং এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট, এবং 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট এমসিকিউর জন্য, আর 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে নিউমেরিক্যালসের জন্য। তাহলে ফোটন কি, ফোটনের বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এইবার বলে রাখি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই যখনই তোমার এই কোয়ান্টাম তত্ত্ব দেওয়া হয়ে গেল, সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য এফেক্ট হয়ে গেল, তখন বিজ্ঞানী ওই যে বলতে শুরু করেছিলাম আইনস্টাইন, তিনি এই কনসেপ্টটাকে কাজে লাগালেন, এবং এই কনসেপ্ট কাজে লাগিয়ে আইনস্টাইনের সমীকরণ, তিনি তার একটা বিখ্যাত সমীকরণ দিলেন। ঠিক আছে, বিখ্যাত সমীকরণ আবিষ্কার করলেন, এবং সেই সমীকরণ দিয়ে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাগুলোকে সব ব্যাখ্যা করে দিলেন, এবং এই আবিষ্কারের জন্য আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। মানে তোমরা হয়তো পড়বে যে আইনস্টাইনের রিলেটিভ থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, কিন্তু তুমি মনে রাখবে অত সব আইনস্টাইন অবশ্যই আবিষ্কার করেছিলেন, কিন্তু আইনস্টাইনের নোবেল প্রাইজ কিন্তু এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করে উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। আইনস্টাইনের সমীকরণটা কিরকম, বা উনি কিভাবে জিনিসটাকে ব্যবহার করলেন, খুব সিম্পল। আইনস্টাইনের কনসেপ্টটা খুব সিম্পল, আমি এমনি ভাবে বলি, দেখো ধরে নাও এটা একটা মেটাল, ঠিক, আমি ধরে নিলাম এই মেটালের কার্য অপেক্ষক, আগের দিন পড়েছি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, সাপোজ W0। আমি আরেকটু স্পেসিফিক ধরে নিই, আমি ধরে নিলাম এটা হচ্ছে 20 জুল ধরেই নিলাম। আচ্ছা, এখান থেকে মনে করো আমি কি বললাম, আলো পড়বে বা ফোটন পড়বে, আমি ধরে নিলাম সেই ফোটনের শক্তি সাপোজ 100 জুল। ঠিক, এবার আলো যখনই পড়বে কি হবে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। আচ্ছা, ইলেকট্রন বেরিয়ে আসবে, তার নিশ্চয়ই একটা গতিশক্তি থাকবে, তাই তো? আচ্ছা, এবার একটু ভেবে বলো তো, যে তার গতিশক্তি কত হবে? 100 জুল শক্তি তুমি প্রদান করছো, প্রদান করার পর কি হবে, সেটা ওয়ার্ক ফাংশনটা ওভারকাম করতে কাজে লাগবে, মানে বেরিয়ে আসার জন্য একটা শক্তি ওর দরকার। তাহলে আমি বলতে পারি এটা যদি 100 জুল হয়, এটা যদি 20 জুল হয়, তাহলে 20 জুল নষ্ট হচ্ছে ইলেকট্রনকে বাইরে বের করতে, তাহলে বাকি শক্তিটা যাবে কোথায়? বাকি শক্তিটা ইলেকট্রনের শক্তি হয়ে যাবে না? তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে ইলেকট্রনের শক্তি হয়ে যাবে 80 জুল। দেখো 20 + 80 = 100, শক্তির এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। আরেকবার বলছি, আমার কাছে একটা মেটাল আছে, মেটালের ওয়ার্ক ফাংশন হচ্ছে 20 জুল, অথবা তুমি এইভাবে ভাবো যে এইরকম একটা, এটা কিন্তু সব সমস্তটাই কিন্তু কাল্পনিক, আমি জাস্ট তোমাকে বোঝাবার জন্য। এই মনে করো তুমি ভাবো যে এখানে তোমার এই ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, এই কুয়োর মতো একটা, এই গ্যাপটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, মানে এখান থেকে বেরোতে গেলে 20 জুল শক্তি, এখানে হিসাব অনুসারে 20 জুল শক্তি, 20 জুল যদি শক্তি দাও ইলেকট্রনটা বেরিয়ে চলে আসবে। তুমি কি করছো, এখান থেকে 100 জুল শক্তি দিচ্ছ, তাহলে 100 জুল শক্তি যদি যাও, তোমার 20 জুল চলে যাচ্ছে এই বাইরে বেরিয়ে আসতে, তাহলে ওর শক্তি কত হবে? 20 জুল নষ্ট করলো সে বেরিয়ে আসার জন্য, বাকি যে শক্তিটা, সেই শক্তিটা সে নিজের গতিশক্তি হিসেবে পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমার আইনস্টাইনের কনসেপ্ট, অর্থাৎ যে ফোটনটা আপতিত হচ্ছে তার শক্তিটা দুভাবে ব্যবহৃত হচ্ছে। কিভাবে? ওয়ান পার্ট অফ দ্য এনার্জি ইজ ইউজড টু ওভারকাম দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। কি হচ্ছে, একটা পার্ট ধাতুর কার্য অপেক্ষককে ওভারকাম করতে কাজে লাগছে। তাহলে আইনস্টাইন কি বললেন, আপতিত আলোর যেটা শক্তি, যেটাকে আমরা এক্ষুনি জানলাম এইচ, এটাকে বলে নিউ, ঠিক আছে, অনেক বইয়ের এফ দিও লেখা আছে, আর নতুন সাইন আমরা করতেই পারি, আলফা বিটা গামা, তেমনি এটা হচ্ছে নিউ, বা এন ইউই লেখে অ্যাকচুয়ালি উচ্চারণের জন্য, নিউ। তো এটা হচ্ছে ফোটনের শক্তি, আমরা অলরেডি এক্ষুনি বললাম।
তো শক্তিটা দুভাবে ব্যবহার হচ্ছে। ওয়ান পার্ট ইজ ইউজ টু ওভারকাম দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, একটা পার্ট ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষককে ওভারকাম করছি, আর একটা পার্ট কি করছি, যে ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দিচ্ছি। তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু, আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখানে এম ব্যবহার করা হয়, মানে যে ইলেকট্রনটার আমি ধরে নিলাম মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে ভেলোসিটি হবে, সেটা হচ্ছে ভিএম, মানে ম্যাক্সিমাম সবটা এনার্জি যদি নিতে পারে, তাহলে সেক্ষেত্রে ভিএম ভেলোসিটি যদি হয় তাহলে শক্তি হয়ে যাচ্ছে হাফ এম ভিএম স্কয়ার। তাহলে আমি লিখতে পারি দেখো, তাহলে নিশ্চয়ই এইচ নিউ মাস্ট বি ইকুয়াল টু ডব্লিউ জিরো প্লাস হাফ এম ভিএম স্কয়ার। এই এনার্জি ইকুয়েশনটাকে বলা হয় আইনস্টাইনের বিখ্যাত একটা সমীকরণ, যেটা আইনস্টাইনকে নোবেল প্রাইজ দিয়েছিল। ঠিক আছে, এটাকে তুমি এইভাবেও সাজাতে পারো। অনেক সময় ইলেকট্রনের গতিশক্তি বের করতে দেয়, নিউমেরিক্যালস এর জন্য বলছি, তাহলে হাফ এম ভিএম স্কয়ার দিস ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। এই ইকুয়েশনটাকে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, যে যদি তুমি অঙ্ক ঠিকঠাক করতে চাও। ঠিক আছে, তুমি এই জিনিসটা খেয়াল রেখো, এই ছবিটা খেয়াল রেখো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ভুল হওয়ার কথা নয় যে এইচ নিউটা দুভাবে ব্যবহার হচ্ছে। ওয়ান পার্ট ইজ ইউজ টু ওভারকাম দ্য ওয়ার্ক ফাংশন অ্যান্ড দ্য রেস্ট পার্ট ইলেকট্রন ইজ গেটিং দ্য কাইনেটিক এনার্জি ফ্রম দ্য রেস্ট পার্ট। বাস এটা হচ্ছে মূল কথা। বেশ, তাহলে আইনস্টাইনের সমীকরণ পেয়ে গেলাম। এটাকে আরেকটু মডিফাই করা যায়, কিরকম দেখো, যদি তুমি বলো ওই যে স্টপিং পোটেনশিয়াল নিবৃত্তি বিভব যদি ভি জিরো দিয়ে প্রকাশ করি, আমরা আগের দিনই আলোচনা করেছি যে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু ই ভি জিরো। তাহলে দেখো আইনস্টাইনের সমীকরণটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু আইনস্টাইনের সমীকরণের একটা পরিবর্তিত রূপ বলতে পারে। মানে অঙ্কের স্বার্থে এটা কাজে লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে, দুটোই ইম্পর্টেন্ট। আমি 1 আর 2 করে লিখে রাখলাম। তুমি মনে রাখবে, যদি ওয়ার্ক ফাংশনের সঙ্গে যদি তোমার নিবৃত্তি বিভব নিউ এটা দিয়ে অঙ্ক দেয়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। আর যদি তোমার এটা না দিয়ে ইলেকট্রনের গতিশক্তি বের করতে বলে বা বেগ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। যেমন চাইবে সেই অনুযায়ী আমরা ফর্মুলাগুলোকে ব্যবহার করব। বেশ, এবার আইনস্টাইনের কাজটা বলি, সমীকরণ তো উনি দিয়ে দিলেন, শুধু সমীকরণ নয়, উনি কিন্তু এরপর আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাগুলোকেও ব্যাখ্যা করে দিলেন। সেই জন্যই ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, কারণ একটা সমস্যা হচ্ছিল, ব্যাখ্যা করা যাচ্ছিল না, ওয়েব থিওরি ফেল করে গেছিল। ওয়েব থিওরি ফেল করে যাওয়া মানে কি, দীর্ঘদিন ধরে প্রচলিত একটা থিওরি ফেল করে গেছিল। তো আইনস্টাইন গোটা ব্যাপারটাকে বুঝে নিজের মতো করে সূত্র দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছিলেন। কিভাবে ব্যাখ্যা করেছিলেন, ব্যাখ্যাটা আরেকবার করে নেওয়া যাক। ব্যাখ্যাটা ছিল এরকম, তিনটে জিনিস ওনার মানে সবার সমস্যা হচ্ছিল। এক হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে তাৎক্ষণিক ক্রিয়া, ইট ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। এটা ওয়েভ থিওরি এক্সপ্লেন করতে পারছিল না, বেশ কিছুটা সময় লাগার কথা এটা বলেছিল ওয়েভ থিওরি। আইনস্টাইন বললেন না, সেরকম কোনো ব্যাপারই নয়। আইনস্টাইন বললেন এইভাবে, যে আমার তো এখানে মেটাল আছে, মেটালের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, তাই তো। এবার আমি বলছিলাম যে এখান থেকে সোর্স অফ লাইট, লাইট এসে পড়ছে, একটা ওয়েভের মতো বলেছিলাম, ওয়েভটা একটা সার্টেন রিজিয়নে ভাগ হয়ে যাচ্ছে বলেছিলাম, সেই জন্য মোট শক্তিটা ভাগ হয়ে গেছিল। তো এখন তো কোয়ান্টাম থিওরি কি বলছে, লাইট থেকে যে এনার্জিটা বেরোচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই চার কোণাই হবে, তাহলে একটা প্যাকেট অফ পার্টিকেল বা কোয়ান্টা হিসেবে পড়ছে। তাহলে দেখো মোট শক্তিটা যখন পড়ছে, মনে করো এটার উপর পড়ছে, আগের দিন আলোচনা করেছিলাম আমাদের 20 নিয়ে, যে 20 জুল হচ্ছে ওয়ার্ক ফাংশন, 20 জুল পেলে এটা বেরিয়ে চলে আসবে। আর আমি বলেছিলাম এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 100 জুল। সেই 100 জুলটা 10টা পার্টিকেল বা 100টা পার্টিকেল বলেছিলাম, তার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, সেই শক্তিটা কমে যাচ্ছে। কিন্তু এখন যখন আমি কোয়ান্টাম থিওরি ধরছি, প্যাকেট অফ কোয়ান্টা, মানে লাইটটার শক্তিটা প্যাকেট অফ কোয়ান্টা এই ফর্মে বেরোচ্ছে। তাহলে সেই প্যাকেট অফ কোয়ান্টা, একটা প্যাকেট একটা কণার উপরেই পড়বে। আগের দিন যেটা ছড়িয়ে পড়ার ব্যাপার বলছিলাম, যে ওয়েভ ফ্রন্টের ওপর ছড়িয়ে পড়বে, তরঙ্গ মুখের ওপর বা একটা নির্দিষ্ট রিজিয়নে ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। কি হচ্ছে, একটা কণার ওপর একটা প্যাকেট পড়ছে সাপোজ। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই 100 জুল শক্তি একটাই ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তাহলে আমার কত দরকার বেরোবার জন্য, 20 জুল। তাহলে সে যদি 100 জুল শক্তি পেয়ে যায়, তো তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, পড়ার সঙ্গে সঙ্গে বেরোবে। দেখো তাৎক্ষণিক ক্রিয়ার ব্যাপারটা ব্যাখ্যা হয়ে গেল। ঠিক আছে, আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা বৈশিষ্ট্য হিসেবে বলেছিলাম আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক ক্রিয়া, কিন্তু তরঙ্গ তত্ত্ব থেকে দেখছিলাম যে আলোর শক্তিটা একটা নির্দিষ্ট রিজিয়নে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি পার্টিকেল থিওরি ধরছি, তখন কি ধরে নিচ্ছি, একটা প্যাকেট একটা ইলেকট্রনের উপর পড়ছে, এবং সেই ইলেকট্রনটা যখন সেই শক্তিটা গোটাটা শক্তিটা পেয়ে যাচ্ছে, তখন তার কি হচ্ছে,
সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কারণ 20 জুল দরকার, সে 100 জুল পেয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এইভাবে ভাবো, আমি এক ছোট ঘটনার কথা বলছি, মানে কথা, মনে করো আমাদের স্কুলে 15ই আগস্ট 26শে জানুয়ারি অনুষ্ঠান হয়, ঠিক আছে? তো তোমাদের দায়িত্ব দিয়েছে, সাপোজ কোনো একটা লাড্ডু বিতরণ হচ্ছে, মনে করো তোমাকে বলেছে কোনো একটা ক্লাসে লাড্ডু বিতরণ করতে হবে। সেই ক্লাসে মনে করো এরকম ভাবে বেঞ্চে ছেলেরা বসে আছে, তোমাকে বলে দিয়েছে প্রত্যেককে 4টা করে লাড্ডু দিতে হবে, প্রত্যেককে 4টা করে লাড্ডু দিতে হবে। এবং ছেলেরাও জানে যে আমি 4টা করে লাড্ডু পেলে তবে আমি বেরোবো, তা নাহলে আমি কিন্তু ঘর থেকে বেরোবো না। সাপোজ এদিকে রুমের দরজা আছে, ওরা জানে আমি 4টা পাবো তবে আমি, তুমি এদিক থেকে শুরু করছো, সাপোজ 4টা পাবো তবে আমি বেরোবো। ছেলেরা খুব বুদ্ধিমান আজকের ছেলে। এবার তোমাকে মনে করো 1 ঝুড়ি লাড্ডু দিয়ে দিলাম, রাইট? এবার তোমার কাছে আইডিয়া নেই, তুমি ঘরে ঢুকে দেখলে প্রচুর ছেলে আছে, সাপোজ যাই হোক, এটা কোনো যায় আসে না, 50টা ছেলে আছে। তুমি জানো না যে তোমার ঝুড়িতে 200টা লাড্ডু আছে কিনা। তুমি দেখে বুঝতে পারছো না, প্রচুর লাড্ডু বুঝতে পারছো, কিন্তু 200টা ছেলে আছে কিনা বুঝতে পারছো না। তখন তুমি কি করবে, যে তুমি আর একটু বেশি বুদ্ধিমান, তুমি কি করবে, একটা একটা করে দিতে থাকবে, ঠিক আছে? এখানে ছেলেরা বসে আছে, তুমি একে একটা দিলে, তারপরে একে একটা দিলে, তারপরে একে একটা দিলে, তারপরে একে একটা দিলে, এভাবে দিতে থাকছো। তাহলে দিলে, তারপর সেকেন্ড বেঞ্চে একটা একটা করে দিলে, তারপরে আবার একটা একটা করে দিলে, একটা করে দিলে, ছেলেটা কি বেরোবে? ছেলেটা কিন্তু বেরোবে না। ছেলেটা জানে আমি 4টা লাড্ডু পাবো, বেশ সবাইকে দেওয়া হয়ে গেল। সবাইকে দেওয়া হওয়ার পরে দেখো তুমি অনেকটা লাড্ডু পড়ে আছে, তুমি কি করলে, আবার সেকেন্ড বার আবার লাড্ডু দিতে শুরু করলে। একে 2টো লাড্ডু দেওয়া হলো, দুটো দুটো দুটো, এইভাবে তুমি আবার গোটাটাকে দিয়ে দিলে। ছেলেরা কিন্তু তখনও বেরোচ্ছে না, কারণ ওরা জানে 4টা। এইভাবে তুমি আবার 3 নম্বর বার দিলে, তারপরে আবার 4 নম্বর বার। যেই এই ছেলেটাকে 4 নম্বর বার দিলে, সে কিন্তু দৌড়ে বেরিয়ে চলে গেল। এবার তুমি জিনিসটা খেয়াল করো, যে তোমার দেওয়া আর ওর বেরিয়ে পড়া, এর মাঝে কিন্তু বেশ খানিকটা টাইম গ্যাপ লাগবে, তাই তো? এটা হচ্ছে তোমার ওয়েভ থিওরির ব্যাখ্যা, যে তোমার আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছিল, তাহলে এখানে তুমি আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে বেশ খানিকটা টাইম লাগছে। এবার মনে করো এরকম একটা কেস, সবাইকে ওই 4টা, গোটা ব্যাপারটাই ধরলাম, কিন্তু তোমাকে স্যার বলে দিলেন তুই 4টা 4টা করে দিয়ে দে, তোর এখানে মোটামুটি এই 220টা লাড্ডু আছে, তোমাকে একদম সংখ্যাটা বলে দিল। তাহলে যখনই তোমার 220টা লাড্ডু বলে দিল, আর তুমি দেখতে পাচ্ছ 50টা স্টুডেন্ট আছে, তোমার আরামসে হয়ে যাবে। তুমি কি করলে, প্রথম জনকে এসেই, মানে সেকেন্ড বারের কেসটা এবার বলি, প্রথম জনকে এসেই 4টা লাড্ডু দিয়ে দিলে, হ্যাঁ 4টা লাড্ডু। এবার তুমি ভাবো, যেই 4টা লাড্ডু পেয়ে গেল, সে তো জানে আমি আর থেকে বেশি কিছু পাবো না, সে বেরিয়ে চলে গেল। তুমি সেকেন্ড জনকে 4টা লাড্ডু দিলে, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তুমি থার্ড জনকে 4টা লাড্ডু দিলে, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তার মানে তোমার দেওয়া আর বেরিয়ে পড়ার মাঝখানে কোনো গ্যাপ থাকছে না। ওয়েভ থিওরিতে প্রথম কেসটা ঘটছে, আর পার্টিকেল থিওরিতে সেকেন্ড কেসটা ঘটছে। মানে একজনকে একবারেই তুমি 4টা লাড্ডু দিয়ে দিচ্ছ, এখানেও তাই, গোটা শক্তিটা একজনই পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার বেরিয়ে পড়ার জন্য কোনো নির্দিষ্ট টাইম লাগার কথা নয়, ইট মাস্ট বি অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, রাইট? বেশ, তাহলে প্রথম ঘটনাটা ব্যাখ্যা হয়ে গেল। দ্বিতীয় যে ঘটনা নিয়ে সমস্যা হচ্ছিল, যে সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কথা বলা আছে আলোকতড়িৎ ক্রিয়াতে, কিন্তু আমরা দেখছিলাম যদি ওয়েভ থিওরি কনসিডার করি, তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকার কথা নয়। আমি যদি ইন্টেন্সিটি অফ লাইট ক্রমাগত বাড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইন্টেন্সিটির প্রভাবেই কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসার কথা। তো আমি এইভাবে এখান থেকে ভাবি, এখান থেকে, যে আমি তো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কথা বলছি, মানে আমি বলতে চাইছি যে নিউ ইকুয়াল টু নিউ জিরো হলে তবে তোমার, নিউ গ্রেটার দেন নিউ জিরো হলে তবে বেরোবে। তার মানে নিউ ইকুয়াল টু নিউ জিরো পর্যন্ত কোনো ইলেকট্রন বেরোবে না, মানে কি ভিএম জিরো, ইলেকট্রন বেরোচ্ছে মানে ইলেকট্রনের কোনো বেগ নেই। তাহলে নিউ ইকুয়াল টু নিউ জিরো পর্যন্ত ইলেকট্রনের বেগ নেই, নিউ যদি গ্রেটার দেন নিউ জিরো হয় তবে ইলেকট্রন বেরোবে। তাহলে এই কন্ডিশনটা যদি আমি এখানে বসিয়ে দেখি, পাচ্ছি দেখো তো, আমি পাচ্ছি দেখো জিরো ইকুয়াল টু এইচ নিউ জিরো মাইনাস ডব্লিউ জিরো, ঠিক আছে? এই যে ইকুয়েশন বসালাম, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, আমি পেয়ে যাচ্ছি এইচ নিউ জিরো ইকুয়াল টু ডব্লিউ জিরো। তাহলে নিউ জিরো ইকুয়াল টু পড়ে থাকছে ডব্লিউ জিরো ইকুয়াল টু এইচ। তুমি একটা কম্পাঙ্কের অস্তিত্ব পাচ্ছ, যে কম্পাঙ্কটার থেকে বা যে কম্পাঙ্ক পর্যন্ত আলোর কম্পাঙ্ক হলে আমরা ধরে নিতে পারছি যে ইলেকট্রন বেরোচ্ছে না, তার থেকে বেশি কম্পাঙ্ক হলে তখন তাহলে আমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের অস্তিত্ব পাচ্ছি। এই কম্পাঙ্কটাকেই বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এবং এটাই সূচনা কম্পাঙ্কের রাশিমালা। তুমি খেয়াল রাখবে, এটা দিয়ে যদি প্রশ্ন দেয় তাহলে আমার অঙ্কটা এই ফর্মুলা দিয়ে হবে।
এই তিনটে ফর্মুলা 1 2 3 করে দিলাম, এটা দিয়ে তোমাদের যাবতীয় অঙ্ক হবে। তাহলে দুটো ঘটনা ব্যাখ্যা হয়ে গেল। 3 নম্বর যেটা ছিল যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কি করতে হবে, কম্পাঙ্কের সমানুপাতিক দেখাতে হবে। তো তুমি যদি এখান থেকে ফর্মুলা করো, W0 টা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমি কনস্ট্যান্ট ভাবি, আমি লিখতে পারি না হাফ এম স্কয়ার প্রপোর্শনাল টু নিউ। তাহলে আইনস্টাইনের সমীকরণ থেকে সোজাসুজি আমি পেয়ে যাচ্ছি হাফ এম ভিএম স্কয়ার ইজ প্রপোর্শনাল টু নিউ, যেটা তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারছিল না। অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি, হাফ এম ভিএম স্কয়ার মাস্ট বি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ লাইট, আলোর তীব্রতার সমানুপাতিক। কিন্তু এখানে পরিষ্কার আমি পেয়ে যাচ্ছি গতিশক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে আমার সব ঘটনাগুলো ব্যাখ্যা হয়ে গেল। তাহলে আমি কি পেলাম যে আইনস্টাইনের সমীকরণ থেকে আলোকতড়িৎ ক্রিয়ার ঘটনাগুলো ব্যাখ্যা হয়ে যাচ্ছে। সুতরাং আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে এবং আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো এবং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে এই আইনস্টাইনের সমীকরণটাকে আমি যদি লেখচিত্রের সাহায্যে প্লট করতে চাই, তাহলে আমার প্লটিংটা কেমন হবে? কি করতে চাইছি, আমি নিউর সঙ্গে সাপোজ নিবৃত্তি বিভব এই ভ্যারিয়েশনটা আনতে চাইছি। তাহলে একদিকে আমার প্লট করা হয়েছে নিউ, আর একদিকে আমার প্লট করা হয়েছে v0। এই যে এটা হচ্ছে ইকুয়েশন। তার মানে v0 টাকে প্লট করছি, তার মানে এটা হচ্ছে তোমার y, মনে মনে ভাবো, আর এটা হচ্ছে তোমার x, তাই তো? x অক্ষ বরাবর নিউ আর y অক্ষ বরাবর v0। তাহলে এটাকে যদি আমি একটু সাজাই, আমি লিখতে পারি v0 ইকুয়াল টু h/e ইনটু নিউ মাইনাস w0। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার y ইকুয়াল টু mx, এটা x মাইনাস c, y ইকুয়াল টু mx মাইনাস c এর মতো হচ্ছে না? mx প্লাস c নয়, mx মাইনাস c, তাই না? তাহলে সেটা যদি আমি ভাবি, তাহলে y ইকুয়াল টু mx মাইনাস c কেমন দেখতে? স্ট্রেট লাইন, কিন্তু এই দিকে সরে আসবে। অ্যাকচুয়ালি আমি যদি এটাকে এই দিকে বাড়িয়ে দিই, এরকম হবে, তাই না? y অক্ষের ছেদিতাংশ হচ্ছে c, তাহলে আমি বলতে পারি এই অংশটা হয়ে যাবে c, c মানে কি w0। ঠিক আছে, আর স্লোপটা কত হবে? স্লোপটা হয়ে যাচ্ছে h/e। তাহলে এই গ্রাফের স্লোপ হয়ে যাচ্ছে, এই গ্রাফের স্লোপ হয়ে যাচ্ছে h/e। আর w0 মানে কি? w0 মানে একটু আগে করলাম h mu 0। তার মানে আমার একটা অদ্ভুত ব্যাপার দেখো, এই গ্রাফটা এত ইম্পর্টেন্ট যে স্লোপ থেকে আমি কি পাচ্ছি h/e। তাহলে আমি বলতে পারি h ইকুয়াল টু e ইনটু স্লোপ। তার মানে দেখো h আমার একটা প্ল্যাঙ্কের ধ্রুবক, একটা গুরুত্বপূর্ণ ধ্রুবক, আমি গ্রাফ থেকে বের করে দিচ্ছি। তার মানে আমি যদি গ্রাফটা টানতে পারি, তাহলে সেই গ্রাফ থেকে সরাসরি h এর মান বের করে দিতে পারি। আমি যদি গ্রাফ টানতে পারি, এখানে কি পেলাম? ছেদিতাংশটা, ছেদিতাংশ পেয়ে গেছি নিউ 0, তাই তো? তাহলে আমি বলতে পারি যেটা ছেদিতাংশ ছিল, ছেদিতাংশ হয়ে গেল h নিউ 0। তার মানে নিউ 0, সরি নিউ 0 মানটা আমার এখানে ইম্পর্টেন্ট নয়, এটা h নিউ 0 ছিল, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকেও কিন্তু আমি h এর মানটা ছেদিতাংশ থেকে বের করে দিতে পারি, অথবা সরাসরি আমার নিউ 0 মানে সূচনা কম্পাঙ্ক যদি বের করতে হয়, সেটা আমি সরাসরি এই লেখচিত্র থেকে বের করে দিতে পারি, তাই না? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তুমি বলতে পারো সরাসরি একটা ধাতুর কার্য অপেক্ষক বের করে দিতে পারি এই গ্রাফটা থেকে। এই গ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝে রাখো। এই ইকুয়েশন থেকে করেছি, যেখানে y হচ্ছে v0 আর এটা হচ্ছে x। কোন দিকে কি প্লট করছি? নেচার হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস c, সেখান থেকে এটা করলাম, আমি বলে দিলাম স্লোপ হচ্ছে h/e। তার মানে কি স্লোপ থেকে আমি সরাসরি h এর মান বের করে দেবো, বা h এর মান যদি জানা আছে ধরে নিই, ইলেকট্রনের আধান বের করে দেবো। আর এখানে w0 যে ছেদিতাংশ ছিল, সেই ছেদিতাংশ দৈর্ঘ্য মেজার করে আমি খুব সরাসরি ধাতুর কার্য অপেক্ষক বের করে দেবো। সুতরাং বুঝতে পারছো এই ইকুয়েশনের প্লটটা কতটা ইম্পর্টেন্ট, তাই না? বেশ, আরেকটা জিনিস আমরা এখানে একটু বাড়াবো। তিনটে ইকুয়েশন আমি দাগ দিয়েছিলাম, মানে ইম্পর্টেন্ট বলেছিলাম। আরেকটা ইকুয়েশন তুমি করে নিতে পারো, যে আমি কি পেয়েছিলাম, হাফ m vm স্কয়ার দিস ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস w0। তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ m vm স্কয়ার h নিউ মাইনাস h নিউ 0। এই যে এটা আমি করেছি একটু আগে।
তাহলে আমার পড়ে থাকছে h নিউ মাইনাস নিউ জিরো দিস ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রয়োজনে তুমি নিউটাকে c বাই ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারো। এই যে v ইকুয়াল টু n ল্যামডা, তাহলে সেক্ষেত্রে এটাও একটা সমীকরণ বলতে পারো। কখনো কখনো এটাও এসছে hc যদি কমন নিয়ে নাও তাহলে এটা পড়ে থাকে 1 বাই ল্যামডা 0। এখানে ল্যামডা 0টা অবভিয়াসলি থ্রেশহোল্ড ওয়েভলেংথ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এই পাঁচটা ইকুয়েশন তোমাকে মাথায় রাখতে হবে। তোমার মাথায় রাখতে হবে একটা ইকুয়েশন, সেখান থেকে যেন পাঁচটা ইকুয়েশন আমি তৈরি করতে পারি প্রয়োজনে। ঠিক আছে, তোমাকে ওই প্রথম ইকুয়েশনটা মনে রাখতে হবে, যেটা আইনস্টাইনের সমীকরণ হিসেবে প্রচলিত, এই সমীকরণটা। এটা মাথায় রেখো, সেখান থেকে যেন এটার রিলেশন মনে থাকে। তাহলে তিনটে রিলেশন হয়ে গেল, কারণ এটা একটা রিলেশন, এটা বসাবার পর একটা রিলেশন, এই একটা রিলেশন 4 নম্বর, এটা একটা রিলেশন 5 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এবার এই ইকুয়েশনগুলোকে ব্যবহার করে ছোট ছোট কিছু অঙ্ক নিউমেরিক্যালস করে ফেলা যাক। যেমন প্রথম অঙ্ক দিচ্ছে, বলছে একটা পটাশিয়াম একটা ধাতু, তার কার্য অপেক্ষক দেওয়া আছে। কি বলছে? পটাশিয়ামের কার্য অপেক্ষক হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট বলেছিলাম, এক্ষেত্রে শক্তিটা সবটাই মেজার হবে ইলেকট্রন ভোল্টে, প্রয়োজনে জুল এককে কনভার্ট করতে হতে পারে। আচ্ছা, আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? খুব সিম্পল কোশ্চেন দিয়েছে। আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক, ফাইন্ড দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর ফটোইলেকট্রিক এফেক্ট। এর থেকে সহজ অঙ্ক হয় না? আচ্ছা, নিউ জিরো বার করতে বলেছে। আচ্ছা আচ্ছা, প্রথমেই দেখো আমার রিলেশন কি, যে W0 ইকুয়াল টু h নিউ জিরো। তো হয়ে গেল। তাহলে নিউ জিরো ইকুয়াল টু করে থাকছে W0 বাই h। এবার h টা কিন্তু SI এককে দেওয়া থাকে। h এর মান কত? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হয়ে যাচ্ছে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34 SI ইউনিট। h এর একক হয়ে যাচ্ছে ইকুয়াল টু ফর্মুলা h নিউ, তাই তো? তাহলে h এর একক হয়ে যাবে e বাই নিউ। আচ্ছা, নিউ মানে আবার 1 বাই t, n ইকুয়াল টু 1 বাই t করেছিলে, তাহলে ইনটু টাইম, তাহলে এনার্জি ইনটু টাইম, তাহলে জুল সেকেন্ড। h এর একক হয়ে যাচ্ছে জুল সেকেন্ড। সব মুখস্থ করার দরকার নেই, যেমন আমার মনে ছিল না, আমি কিন্তু রিলেশন থেকে খুব সুন্দর বের করে নিলাম। তুমি এটা করেছো, নিউ ইকুয়াল টু 1 বাই t, কম্পাঙ্ক ইকুয়াল টু 1 বাই পর্যায়কাল, তুমি জানো। তাহলে আমি পেয়ে যাচ্ছি জুল সেকেন্ড, এটা হচ্ছে মান। তাহলে এটা যেহেতু জুলে আছে, তাহলে তোমাকে এটাকে জুলে কনভার্ট করতে হবে। কিভাবে করব? সিম্পলি 2.2 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। 1.602 আর নেওয়া হয় না, যদি পরীক্ষায় উল্লেখ করা থাকে তাহলে 1.602 নেবে, আদারওয়াইজ 1.6 দিয়ে তোমার কাজ চলতে পারে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2.2 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তাহলে বুঝতেই পারছো এটা 10 টু দি পাওয়ার 15 অর্ডারে আসবে। কি অর্ডারে? কম্পাঙ্ক মানে হার্টজ। আর এটা হয়ে যাচ্ছে 2.2 ইনটু 1.6 ডিভাইডেড বাই 6.6। বাকিটা তুমি ক্যালকুলেশন করবে, কত আসছে? 16 দুগুণে 32, তার মানে 10 টু দি পাওয়ার 14 অর্ডারের আসবে। ঠিক আছে, এটা কত আসছে? 16 দুগুণে 32 মানে 35 এর কাছাকাছি, এটা তাহলে 6 6 36 মানে 4 অর্ডারের আসছে। তাহলে এটা আসবে 5.3 ইনটু 10 টু দি পাওয়ার 14। এটা ক্যালকুলেশন করবে 5.3 ইনটু 10 টু দি পাওয়ার 14। খুব সিম্পল ক্যালকুলেশন। বেশ, পরের অঙ্কে চলে যাও। বলছে একটা ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। একটা ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে অঙ্ক দিয়ে দিল, যদিও আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি কম্পাঙ্ক দিয়ে। তো কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য মানে রিলেশন করতে পারবো না, সেটা তো আর বলা যায় না। ক্লাস 12 এ পড়ছি, আমার কিন্তু কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট থাকা দরকার। কি করেছি একটু আগে? E ইকুয়াল টু h নিউ, এটা হচ্ছে আমার সম্পর্ক। আমাকে ল্যামডাতে আসতে হবে। নিউ ইকুয়াল টু c বাই ল্যামডা। তাহলে E ইকুয়াল কত হয়ে গেল? hc বাই ল্যামডা। আমার কি চেয়েছে? ল্যামডা, তাহলে এটা হয়ে গেল hc বাই E। এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন, মুখস্থ মনে রাখবে, এটাও আমার কাজে লাগবে। আচ্ছা, কি করতে হবে? সবটাকে জুলে কনভার্ট করতে হবে। তো এটা খুব সহজ, 5 দিয়েছে, তাহলে 5 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। বলা না থাকলে আমরা সবসময় চেষ্টা করব এসআই এককে কনভার্ট করতে। আচ্ছা, h এটা দেওয়া থাকবে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34 এসআই। আচ্ছা, এটা হয়ে গেল 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটাও এসআই হয়ে গেল। তাহলে এটা 5 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। ল্যামডা যেটা হবে সেটা অবভিয়াসলি সব এসআই করেছি, তাহলে মিটার এককে হবে।
তাহলে এটা 19 8 27 আর এটা হয়ে যাচ্ছে 34, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 27। আচ্ছা এই দুটো যদি গুণ করি 3 6 18, 3 6 18 একে 19, তাহলে 19.8, আর নিচে পড়ে থাকছে 5 16 80 8, তাহলে এটা পড়ে থাকছে 2 পয়েন্ট 8 দুগুণে 16 4 8 32, মোটামুটি এটা আসছে সরি 10 টু দি মাইনাস 7 বোধ হয়, 19 8 27 -7 মিটার। ঠিক আছে, বলে রাখি অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার এটা কিন্তু তোমার মুখস্থ রেখো। এটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, 1 ন্যানোমিটার 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এই দুটো রিলেশন মনে রেখো সব সময়। অনেক সময় ন্যানোমিটারের প্রশ্ন সে বললো তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে নির্ণয় করো, এটাকে অ্যাংস্ট্রমে করতে গেলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করতে হবে। একটা করে দেখাচ্ছি, তাহলে -7 ইনটু 10 টু দি পাওয়ার 10, অবভিয়াসলি এটা হয়ে যাবে অ্যাংস্ট্রম। তাহলে এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 3, তাহলে 2475 অ্যাংস্ট্রম। সবসময় যে মিটারে উত্তর চাইবে তা নয়, কিন্তু অ্যাংস্ট্রম বা ন্যানোমিটারে আলাদা করে চাইতে পারে, সুতরাং সেই ইউনিটে তোমাকে কনভার্ট করে নিতে হবে।